আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প জয়ী। গল্পটি তাহলে শুরু করি। এই শুনছো, মনে হয় এতদিন পর তোমাকে একটা সুখবর দিতে পারবো। সুজাতার আগ্রহী মুখের সামনে অয়ন সামান্য উহ আহ করে পাশ ফিরে শুয়েছিল। কিন্তু আজ সুজাতাকে বলার নেশায় পেয়েছে। এতদিন পর কি ঠাকুর তাহলে মুখ তুলে চাইল? সে আবার মৃদু ঠেলা দেয় অয়নকে। এই শোনো না বাবা, একটু কুম্ভকর্ণকেও হার মানাবে দেখছি। এবার কাজ হয়। বিরক্তি মাখা একটা মুখ নিয়ে উঠে বসে অয়ন। নাও বলো দেখি, রাত 12টার সময় তুমি আমাকে কোন আনন্দের কথা শোনাও। 3 মাস হলো আমি পিরিয়ড মিস করছি জানো। আগেও বেশ কয়েকবার এমন হয়েছে বলে এতদিন আমি তোমাকে কিছু বলিনি, কিন্তু এবার লক্ষণগুলো একটু অন্যরকম ঠেকছে। সবসময় কেমন একটা গা গোলানো ভাব, কিছু খেলেই একটা বমির ভাব আসছে। তাহলে এতদিন পর কি আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে অয়ন? সুজাতার দু চোখে একটা চকচকে দৃষ্টি। কিন্তু জল ঢেলে দিল অয়ন। একটা হাই তুলে কেটে কেটে ছুঁড়ে দিল কথাগুলো। প্রায় 5 বছর হতে চলল সুজাতা। এমন ঘটনার সম্মুখীন আমরা বহুবার হয়েছি। বাবার ডাক শোনার ইচ্ছে এ জীবনে আমার বোধহয় পূর্ণ হলো না। তবুও তুমি যখন বলছো, তখন কাল নিয়ে যাব তোমাকে গাইনির কাছে। কিন্তু প্রতিবারের মতো এবারেও ভগবান মুখ তুলে চাইলেন না। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ল ইউটেরাসে একটা অতি ক্ষুদ্র ফাইব্রয়েডের অস্তিত্ব, যার জন্য পিরিয়ডকালীন প্রবলেম স্বাভাবিক। তবে সাইজ যেহেতু খুবই কম, তাই অপারেট করার কোনো প্রয়োজন হবে না। অভিজ্ঞ ডাক্তার শুধু একটি কথাই বলেছিলেন, এই জন্যই তোমার ইস্যু নিতে প্রবলেম হচ্ছে মা। তবে আমি ওষুধ দিচ্ছি যাতে ওটা নষ্ট হয়ে যায়, আর হয়ে গেলে ভবিষ্যতে তুমি ভালো কিছু আশা করতেও পারো। জানতাম বাছা, এবারেও ঘটে মা ভবানী। বাড়ি ফেরার পর খান খান করে উঠেছিলেন অলকা দেবী। বারবার লোক হাসাতে ডাক্তারের কাছে কেন যাও বৌমা? ছেলে বিয়োনও তোমার কম্য নয়। কি কুক্ষণে যে তোমার মতো মেয়ে ঘরে এনেছিলাম মা। মরার বয়স হয়ে গেল, তাও নাতি নাতনির মুখ দেখা হলো না। অয়ন অবশ্য অতটা রূঢ় হতে পারেনি। রাতে শোবার ঘরে সুজাতাকে কাছে ডেকে নিয়ে মৃদু স্বরে বলেছিল, বয়স বাড়লে মানুষ একটু খিটখিটে হয়ে যায় সুজাতা। তাছাড়া মায়ের দিকটাও ভাবো একবার। খুব আশা করেছিল যে ছেলের ঘরে নাতি নাতনি দেখবে। তুমি মায়ের কথায় কিছু মনে করো না প্লিজ। আর মা হওয়া তো সবার ভাগ্যে থাকে না সুজাতা। এটাকে নয় আমাদের ভাগ্যের মার বলেই মেনে নাও। কিন্তু সুজাতা আজ যেন অনেক কিছু বলার জন্য তৈরি রেখেছিল নিজেকে। আস্তে আস্তে থেমে থেমে সুজাতা যে কথাগুলো বলল, সেগুলো শোনার জন্য অয়ন তৈরি ছিল না একেবারেই। আমরা বরং নয় একটু অন্যরকম ভাবি অয়ন। এতে অন্তত তোমার মা আর আমাদের দুই পক্ষের স্বপ্নই পূরণ হবে। চলো না, আমরা কোনো হোম থেকে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করি। শোবার ঘরে বোমা ফাটলেও মনে হয় এতটা চমকাতো না অয়ন। যা বলছো ভেবে বলছো? রক্তটা একটা ম্যাটার করে সুজাতা। যে সন্তানকে আমি নিজে জন্ম দিইনি, তার মুখ থেকে বাবা ডাক শুনতে পারবো। তাছাড়া মা মা মেনে নেবে? কোথাকার কোন অজাত কুজাতের সন্তান কে বাড়িতে ঢুকতে দেবে? আর তুমি ঝামেলা বাড়িও না প্লিজ। কিন্তু সুজাতা শোনেনি। আপ্রাণ বোঝানোর চেষ্টা করেছিল অয়নকে। এমন ব্যাপার এখন আকছার ঘটছে অয়ন। তোমরা দুজনে অনেক পেছনে পড়ে আছো বলেই এমন বলছো। তাছাড়া ভেবে দেখছো না কেন, যাকে আমরা ঘরে আনতে চলেছি তারও তো একটা হিল্লে হবে। আমি কোনো কথা শুনতে চাই না অয়ন, তুমি ব্যবস্থা করো। সুজাতাই জিতল শেষে। ওর প্রাণান্তকর চেষ্টার ফলেই অয়ন আর অলকা দেবী নিমরাজি হতে হতেও মেনে নিলেন। অয়ন বেশ একটা নতুনত্বের গন্ধ পেল ব্যাপারটাতে। হয়তো মনে মনে তারও একটা সুপ্ত বাসনা ছিল। কিন্তু বাড়িতে তীব্র অশান্তি সৃষ্টি করলেন অলকা দেবী। নিজের পেটে ধরবার মুরত নেই, তাই আবার পরের বাড়ির থেকে ছেলে ভাড়া করে আনা হচ্ছে। বলি ও অয়ন,
আমাকে বরং তুই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে বাবা, এই অনাচার আমার সইবে না। কিন্তু অনুরোধে মানুষ ঢেকিও গেলে, তাই অলকা দেবীও শেষ পর্যন্ত মেনে নিলেন। কিন্তু একটা বিশেষ শর্ত আরোপ করলেন তিনি, আনছো আনো, কিন্তু যে আসছে সে যেন আমার ঠাকুর ঘরে না ঢোকে, এমনকি আমার ঘরেও যেন কখনো না আসে। মাসখানেকের মধ্যেই অয়ন পুরো ব্যাপারটাকে শেষ করতে পেরেছিল। শিশু নিকেতন হোমের সাথে যোগাযোগ করা হয়েছিল আগেই। শেষ দিকে অয়নের উৎসাহ ছিল দেখার মতো। তারপর নির্দিষ্ট দিনে অয়ন আর সুজাতা দুরু দুরু বুকে হাজির হয়েছিল হোমে। সমস্ত ফর্মালিটি শেষ করার পরে হোমের ম্যাডাম একটি বছর সাতেকের ফুটফুটে মেয়েকে তুলে দিয়েছিলেন ওদের হাতে। রিয়া, তোমার হোমের জীবন এবার শেষ হলো। আজ থেকে এনারাই তোমার বাবা মা। আমরা তো জানি তুমি খুব শান্ত আর মিষ্টি একটা মেয়ে, তাই নতুন জায়গায় গিয়ে ধীরে ধীরে সব মানিয়ে নেবে। ভগবান তোমার আগামী জীবন মসৃণ করুক। সুজাতা হাঁ করে তাকিয়েছিল মেয়েটার দিকে। গায়ের রংটা বেশ শ্যামলা, কিন্তু কি মিষ্টি ঢলঢলে মুখটা। একটা ভীরু দৃষ্টি নিয়ে তাকিয়েছিল নতুন অতিথিদের দিকে। সুজাতা ধীরে ধীরে কাছে টানছিল মেয়েটিকে, চেষ্টা করছিল বুকের সাথে মিশিয়ে নিতে। ফিসফিস করে কথাগুলো বাতাসে ভাসিয়ে দিচ্ছিল সুজাতা। আজ থেকে তুই রিয়া নোস, সব কিছু জয় করার জন্যই তুই এসেছিস, তাই আজ থেকে তুই হলি জয়ী। ম্যাগো, খুঁজে পেতে এটাকে কোথা থেকে ধরে আনলে বৌমা? অলকা দেবী তৃপ্তি নিয়ে উগড়ে দিচ্ছিলেন ভেতরের গরল। গায়ের রঙ মোষকেও হার মানায়। নিশ্চয়ই কোনো ছোট লোক বাড়ির মেয়ে। এখন সারা দিন 24 ঘন্টা আমাকে এর মুখ দেখতে হবে। দুগ্গা দুগ্গা। জয়ী তার নতুন পাওয়া মায়ের শরীরের পিছনে নিজেকে লুকিয়ে রেখেছিল। ভয়ে কুঁকড়ে গেছিল ছোট্ট শরীরটা। এগিয়ে এনেছিল অয়ন। মা, একরত্তি একটা মেয়ে, দয়া করে এইভাবে বলো না। একদিন ওকে আমরা মানুষের মতো মানুষ করে তুলবই। সেই আনন্দেই নাচো বাছা, যত সব আদিক্ষেতা, বলেই দপদপিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছিলেন অলকা দেবী। সুজাতার স্নেহ আর ভালোবাসার ছায়ায় ধীরে ধীরে বিকশিত হতে লাগলো জয়ী। সুজাতা ওকে স্কুলে ক্লাস 2তে ভর্তি করিয়ে দিয়েছিল। এখন অয়নের অফিস থেকে ফিরে দারুণ একটা কাজ জুটেছে, মেয়েকে নিয়ে পড়তে বসানো। অবাক বিস্ময়ে লক্ষ্য করত অয়ন, কি অদ্ভুত ক্যাচ করার ক্ষমতা মেয়েটার। অফিস থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে অয়ন যখন আয়েশ করে চা খেত, চুপিসারে এসে দাঁড়াতো জয়ী, হাতে হোমওয়ার্কের খাতা। বাবা, হয়ে গেছে সব। এক নিমেষে এতদিনের জমানো বরফটা গলে জল হয়ে যেত অয়নের। এক ঝটকায় কাছে টেনে নিত মেয়েকে। হবেই তো, হবেই তো, তুমি যে আমাদের লক্ষ্মী মা। রান্নাঘর থেকে ঝটিতি জবাব আসে সুজাতার। আদরে আদরে মেয়েকে বেশি মাথায় তুলো না, খুব অবাধ্য হয়ে যাচ্ছে দিন দিন। অয়নের সহাস্য উত্তর, হতেই পারে না, জয়ী খুব ভালো মেয়ে। তারপরেই পকেট থেকে ধীরে ধীরে বের করে আনে ক্যাডবেরির প্যাকেটটা। এটার জন্যই বোধহয় এতক্ষণ অপেক্ষা করছিল জয়ী। নিমেষে টেনে নিয়ে এক দৌড় লাগায় নিজের ঘরের দিকে। সব কিছুই ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু একটি মানুষ শুধুমাত্র এই আনন্দযজ্ঞ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। কিছুতেই জয়ীর অস্তিত্ব মেনে নিতে পারছিলেন না অলকা দেবী। এমনকি খাবার টেবিলে পর্যন্ত বসতেন না অলকা দেবী, জয়ী বসে বলে। একদিনের কথা, প্রতিদিনের মতো সুজাতা জয়ীকে আনতে গেছে স্কুল থেকে। সামনেই স্কুল, কিন্তু তাও সুজাতার রোজ আনতে আসতেই হবে। স্কুল থেকে বেরিয়ে দুজনে টুকটুক করে হেঁটেই বাড়ি ফিরত। মিনিট তিনেকের তো রাস্তা মোটে। কিন্তু আজ হঠাৎ বাজারে কয়েকটা জিনিস নিতে হতো, তাই সুজাতাকে অন্য রাস্তা নিতে হলো। জয়ী, আমার একটু বাজারে কাজ পড়ে গেছে মা, তুমি এইটুকু রাস্তা আজ নিজেই চলে যাও কেমন? রাস্তার পাশে পাশে যাবে, আর গিয়ে ঠাম্মাকে বলবে তোমার খাবার গুছিয়ে দিতে। আমি সব রেডি করে রেখে এসেছি, পারবে তো মা? উত্তরে জয়ী সেই মিষ্টি হাসি, তুমি চিন্তা করো না মা, আমি ঠিক চলে যাব। বাড়ি ফিরে স্কুলের পোশাক চেঞ্জ করে জয়ী হাত পা ধোয়।
তারপর ধীরে সুস্থে গিয়ে দাঁড়ায় অলকা দেবী রুমের সামনে। ঠাম্মা, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? অলকা দেবী এতক্ষণ সব কিছু লক্ষ্য করছিলেন, কিন্তু মুখে তিনি টু শব্দটি করেননি। কিন্তু ঠাম্মা ডাকটা তার কানে কট করে লাগলো। ভেতরের ভেতরে একটু টলে উঠেও নিজেকে সামলে নিলেন অলকা দেবী। মোলো যা, কোথাকার আমার 14 পুরুষ এলেন? আমি তোকে খেতে দেবার কে রে ছুরি? ওই তো তোর মা সব গুছিয়ে রেখে গেছে, গুছিয়ে নিয়ে খাগে যা। ছোট্ট মুখটায় কে যেন নিমেষে এক পোঁচ কালি বুলিয়ে দিল। ধীরে ধীরে পিছিয়ে এলো মেয়েটা। অলকা দেবী নিজের রুম থেকে লক্ষ্য করছিলেন। খিদের তাড়নায় মেয়েটা নিজেই গুছিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু ঠিকঠাক পারছে না। দুধের বাটিতে কর্নফ্লেক্স ঢালতে গিয়ে অর্ধেক দুধ তো প্রায় ফেলেই দিল মাটিতে। অলকা দেবীর খুব ইচ্ছে হচ্ছিল এগিয়ে গিয়ে একটু ঠিকঠাক গুছিয়ে দিতে, কিন্তু ইচ্ছেটাকে গিলে ফেলে আস্তে করে দরজাটা ভেজিয়ে দিলেন। সুজাতা ফিরলে জয়ী কিন্তু বড় মুখ করে বলেছিল, জানো মা, ঠাম্মা আজ আমাকে খুব যত্ন করে খেতে দিয়েছে, খাইয়ে দিতেও চাইছিল, কিন্তু আমি নিজের হাতেই খেয়েছি। যাহার পর নাই খুশি হলো সুজাতা। তাহলে কি এতদিনে মা নিজের ভুল বুঝতে পারলেন? এই কথা সুজাতার মুখ থেকে অয়নের মাধ্যমে পৌঁছালো অলকা দেবীর কাছে। দেখে নিও মা, এই মেয়েই একদিন আমাদের সবার মুখ উজ্জ্বল করবে। অলকা দেবী শুনলেন সব, বুঝলেনও সব, কিন্তু ভাঙলেন না। শুধু মনে মনে ভাবলেন, এই পুঁচকে মেয়েটা তাকে হারিয়ে দিল। আরও কিছুদিন পরের কথা, গ্রীষ্মের দুপুরে খাওয়া দাওয়ার পর সুজাতা একটু শুয়েছে। পাশে জয়ীকেও জোর করে শুইয়ে রেখেছিল, কিন্তু সুজাতার চোখ লাগার সাথে সাথেই চুপিসারে বেরিয়ে এসেছিল জয়ী। উঠোনে ছক কেটে এক্কা দোক্কা খেলতে শুরু করেছিল। অলকা দেবী নিজের রুমে হাত পাখা নাড়তে নাড়তে ঘামছিলেন। বাইরে খুটখাট শব্দ হওয়ায় দরজা ফাঁক করে দেখেই মুখ বেজার করেছিলেন। এই দোষী মেয়ের জন্য কি একটু শোবারও জো নেই? কালকেই বাবুকে বলতে হবে যেখান থেকে ওকে এনেছে সেখানেই রেখে আসার জন্য। এক গাছের ছাল কি আর অন্য গাছে জোড়া লাগে? হঠাৎই বাইরে একটা ধপাস করে শব্দ। ছিটকে বেরিয়ে এসেছিলেন অলকা দেবী। ইঁটে গুঁতো খেয়ে মাটির ওপর আছড়ে পড়েছে মেয়েটা। হাঁটু কেটে গেছে অনেকখানি, গলগল করে রক্ত ঝরছে। ভয়ে নীল হয়ে গেছে মেয়েটার মুখ, কিন্তু মুখ থেকে এক ফোঁটা শব্দ বের হচ্ছে না, কেবল চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আবার রুমে ঢুকতে যাচ্ছিলেন অলকা দেবী, কিন্তু কি মনে হতে দাঁড়িয়ে গেলেন। নিজের রুমে একটা ডেটলের শিশি ছিল, খুঁজে পেতে বের করলেন সেটাকে, সাথে কিছুটা তুলো। উঠোনের ওপর ঠক করে নামিয়ে দিলেন জিনিস দুটো। তারপরেই গলা তুললেন, মাকে বলা হোক এগুলো লাগিয়ে দিতে। কোথাকার কে না কে, তার জন্য আমাকে দুপুরের ঘুম বরবাদ করে ওষুধ খুঁজতে হবে। বলি, ও বৌমা, দেখে যাও তোমার আদরের দুলালি কি কাণ্ড বাঁধিয়েছে। দিন কেটে যাচ্ছিল এইভাবেই। জয়ী আপ্রাণ চেষ্টা করে ওই বৃদ্ধা মানুষটার দিকে এগিয়ে যেতে। সে যখন হোমে ছিল তখন মাঝে মধ্যে টিভিতে কার্টুন চ্যানেলে ঠাকুরমার ঝুলি দেখত। সেখানে কি সুন্দর একজন ঠাম্মা সব বাচ্চাদের গল্প শোনাতেন। তারও শিশু মন অমন একজন ঠাম্মা পেয়ে বারবার এগিয়ে যেতে চাইতো, কিন্তু প্রতিবারই একটা প্রবল বাধা পেয়ে ফিরিয়ে নিয়ে আসতো তাকে। একদিন খাওয়ার টেবিলে সুজাতা আর জয়ী খেতে বসেছিল, অয়ন অফিসে। একটু দূরে নিজের রুমে বসে খাচ্ছিলেন অলকা দেবী। হঠাৎই জয়ী উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গেল অলকা দেবীর দিকে। ঠাম্মা, ডাক্তার জেঠু তোমাকে নুন খেতে বারণ করেছে না? তাও তুমি এতটা করে নুন খাচ্ছ, ফেলে দাও বলছি। ঝাঁঝিয়ে উঠেছিলেন অলকা দেবী। তোর কি রে ছুরি, বড় এসেছে আমাকে জ্ঞান দিতে, যা গিয়ে নিজের চরকায় তেল দে। মুখ চুন করে ফিরে আসছিল জয়ী। অলকা দেবী মুখ তুলে দেখলেন সব, তারপর আস্তে আস্তে করে সবার অলক্ষ্যে নুনটা ফেলে দিলেন পাত থেকে। কিন্তু সুখ সইল না সুজাতার কপালে। হঠাৎই সেদিন টিফিনে জয়ী ফিরে এলো স্কুল থেকে, চোখ মুখ লাল, গা বেশ গরম। দুপুরে কিছুই মুখে তুলতে পারল না মেয়েটা। অয়ন তাড়াতাড়ি ফিরে এলো অফিস থেকে।
সন্ধেবেলা এক পরিচিত ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হলো জয়ীকে। ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিলেন, সাথে কিছু রক্ত পরীক্ষা। রাত 10টার মধ্যে ওষুধের 2টো ডোজ পড়ে গেলেও জ্বর কমার কোনো লক্ষণ নেই। রাত 1টা নাগাদ থার্মোমিটার নিয়ে দেখল অয়ন, 102। চিন্তার ভাঁজ খেলা করে গেল অয়নের কপালে। একটু দূরে কেমন চুপ করে বসে আছে সুজাতা, কথা বলতেও ভুলে গেছে যেন। হঠাৎই উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গেল শাশুড়ির ঘরের দিকে। এত রাতেও ঘরের মধ্যে আলো জ্বলছে। সুজাতা আস্তে করে ঠেলল দরজাটা। খাটের উপর স্থির হয়ে বসে অলকা দেবী, দৃষ্টি নিবদ্ধ দেওয়ালে আটকানো মা কালীর ছবির দিকে। চোখ বন্ধ। সুজাতা আর সামলাতে পারল না নিজেকে। আর চিন্তা নেই মা, আপনি না প্রায় বলতেন ওকে যেখান থেকে আনা হয়েছে সেখানে ফিরিয়ে দিয়ে আসতে। ভগবান বোধহয় এতদিনে আপনার ডাক শুনেছে। তবে আর মনে হয় ও হোমে ফেরার সুযোগও পাবে না। একেবারে শেষ ঠিকানায় ফিরে যাবে আমাদের জয়ী। আবার কাল থেকে আমরা সেই 3 জন হয়ে যাব। কাকের ছানা কি আর কোকিলের ঘরে মানায় মা? ওর চলে যাওয়াই ভালো। হঠাৎই অয়ন প্রায় ছুটে এলো মায়ের ঘরের দিকে। সুজাতা, জয়ী কেমন ঘড়ির মধ্যে চলে যাচ্ছে। টেম্পারেচার আরও বেড়েছে। ওষুধ কাজ করছে না কেন সুজাতা? চোখ খুললেন অলকা দেবী, নামলেন খাট থেকে। অবিন্যস্ত চুল, ধীর পায়ে হেঁটে গেলেন ছেলের ঘরের দিকে। মুখে একটাও কথা নেই। পাঁজা কোলা করে তুলে নিলেন জয়ীর প্রায় নিথর দেহটাকে। এখনও মুখে কোনো কথা নেই। তারপর এগিয়ে চললেন ঠাকুর ঘরের দিকে। পেছনে বিস্ফারিত চোখে সুজাতা আর অয়ন। এই প্রথমবার বোধহয় এত রাতে ঠাকুর ঘরের দরজা খুলল। জয়ীর শরীরটাকে ঠাকুরের সামনে শুইয়ে দিলেন অলকা দেবী। হ্যাঁ ঠাকুর, আমি ওকে তোমার ঘরে ঢুকতে বারণ করেছিলাম, কিন্তু দেখো সেই আমি আজ ওকে তোমার সামনে এনে দাঁড় করিয়েছি। ওই একরত্তি মেয়েটা আমাকে প্রতি পদে হারিয়ে দিয়েছে ঠাকুর, কিন্তু হেরেও যে এত সুখ তা আজ বুঝেছি আমি। এবার বলো তুমি কি চাও? আরও একবার ওকে জিতিয়ে দাও ঠাকুর। ওর মা ওকে পেটে ধরেনি ঠিকই, কিন্তু বুকের খাঁচার মধ্যে আগলে রেখেছে। আমার বৌমার বুক খালি করে দিও না ঠাকুর। ওরা দুজন আমার শুধু বাইরের রূপটাই দেখেছে ঠাকুর, কিন্তু ভেতরটা দেখেনি কোনো দিন। তোমার যদি এতই খিদে তবে এই বুড়িটাকে তুলে নাও ঠাকুর। মা বাবার বুকের ধন কেড়ে নিও না। কাঁপছিলেন অলকা দেবী, আর কিছু বুঝতে পারছিলেন না। মূর্ছিত হয়ে পড়ে গেলেন ঠাকুর ঘরের মেঝেই। ডাক্তারের ওষুধের জোরেই হোক কিংবা অলকা দেবীর আকুল প্রার্থনার জন্যই হোক, ভোর 4টে নাগাদ চোখ দুটো সামান্য মেলল জয়ী। অয়ন বসেছিল সামনে। থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে দেখল জ্বর 100-র নিচে। একটু দূরে বসে হাউ হাউ করে কাঁদছে সুজাতা। অলকা দেবীও বসেছিলেন সামনে। এগিয়ে গেলেন বৌমার দিকে। তুমি আর বাবু এবার একটু বিশ্রাম নাও মা, আমি রইলাম আমার দিদি ভাইয়ের কাছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে দেবকমল চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।